প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের উপর আজকে ক্লাস। তোমরা নবম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা উপস্থিত হয়েছ। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর আমরা ক্লাস করছি। গত 3টা ক্লাস করেছি দ্বিতীয় অধ্যায়ের উপর, সভ্যতার উপর। সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা। এর ধারাবাহিকতা আমরা আজকেও একটা সভ্যতা নিয়ে আলোচনা করব। তোমরা ছবি দেখতে বা কথা শুনতে সমস্যা হলে আমাকে জানাবে। সবাই বই খাতা খুলে প্রস্তুত হও। আমরা একটি স্থাপত্যের নাম জানি, কলোসিয়াম। অনেকে জানো, অনেকে জানো না। এটা একটা নাট্যশালা, এখানে নাটক মঞ্চিত হতো। এটা কথা শুনলে কোন সভ্যতার কথা মনে পড়ে, কেউ কি বলতে পারবে? কলোসিয়াম, এটার ভাস্কর্যটা খুব সুন্দর। এটা একটি অন্যতম স্থাপত্য। সেই স্থাপত্যটা ইতালিতে অবস্থিত। বলে দিলাম রোম শহরে। তাহলে কোন সভ্যতার কথা মনে পড়ে? আমি আরেকটু সহজ করে দিলাম। স্যার, রোমান সভ্যতা। রোমান সভ্যতা, ভেরি গুড। এই কলোসিয়ামের নামে তাহলে আজকে আমরা কি নিয়ে পড়ব? রোমান সভ্যতা। ঠিক আছে, এর আগে আমরা 3টা সভ্যতা পড়েছি। আমরা পড়েছি মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা এবং গ্রিক সভ্যতা। সর্বশেষ আমরা পড়েছি গ্রিক সভ্যতা। আজকে এই অধ্যায়ের 4র্থ ক্লাস, রোমান সভ্যতার উপর আমরা ক্লাস করছি। সবাই প্রস্তুত? সভ্যতাগুলো পড়তে আমাদের ভালোই লাগে আমার মনে হয়। আমার ব্যক্তিগতভাবে আমি এগুলো পড়তে খুব পছন্দ করি। আমি ছোটবেলায় এই সভ্যতা পড়তাম। যখন আমাদের পাঠ্য বই ছিল না, তখন আমি বিভিন্ন বইপত্র থেকে সভ্যতার বিষয়গুলো পড়তে আমার খুব আগ্রহ ছিল। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। ওই সময়কার জীবনযাপন, ওই সময়কার দ্রব্য, বিভিন্ন কিছু আমরা দেখতে পাই। তাহলে আজকের পাঠ হচ্ছে রোমান সভ্যতা। এটা একটা সমৃদ্ধ সভ্যতা। এই রোমান সভ্যতা থেকে আধুনিক সভ্যতা অনেক কিছু গ্রহণ করেছে, যা আমরা এখন উপভোগ করি। তাহলে এই ক্লাসটা করলে তোমরা কি কি শিখতে পারবে? রোম নগরের উৎপত্তি, এই রোম নগর থেকে রোমান সভ্যতা। তারপর রোমের শাসন, ধর্ম, শিল্প, সাহিত্য, দর্শন, এগুলো বলতে পারবে। স্থাপত্য, ভাস্কর্য ও তাদের অবদান ব্যাখ্যা করতে পারবে, যে রোমানদের অবদান কি ছিল আমাদের এই সমাজে। প্রথমে আমরা রোম নগরী সম্পর্কে একটু জানার চেষ্টা করি। রোমকে বলা হয় 7 পাহাড়ের শহর। 7টি পর্বত দ্বারা রোম নগরী গঠিত। মানে রোম শহরের, ইতালির রাজধানী বর্তমানে যেটা, সেই রোম শহরকে কেন্দ্র করেই সেই সভ্যতা গড়ে উঠেছিল। একে বলা হয় 7 পাহাড়ের শহর। 7টি পাহাড় চারদিকে ঘিরে আছে রোম নগরীকে। সেই রোমান সভ্যতা আজকে আমরা দেখব। এবং গ্রিসের সভ্যতার যে অবসানের আগেই ইতালিতে এই বিশাল সাম্রাজ্য বা সভ্যতা গড়ে উঠেছিল। গ্রিসের সভ্যতা অবসান হওয়ার আগ মুহূর্তে কিন্তু এটা ইতালির টাইবার নদীর তীরে, এবং রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। 2000 খ্রিস্টপূর্বে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর এক দল মানুষ ইতালিতে বসবাস শুরু করে। হ্যাঁ, তাদেরকে লাতিন বলা হতো। তাই তাদের ভাষার নামও হয় লাতিন ভাষা। এই লাতিন ভাষা কিন্তু এখন বর্তমানে দক্ষিণ আমেরিকা, তারপর ইউরোপের অনেক দেশে ব্যবহৃত হয়। লাতিন রাজা রোমিওলাস রোম নগরী প্রতিষ্ঠা করেন। তার নাম অনুযায়ী নগরের নাম হয় রোম। তাহলে রোম নগরী কার নাম অনুসারে হয়েছে? রাজা রোমিওলাস, তিনি লাতিন রাজা ছিলেন। তিনি এই রোম নগরী প্রতিষ্ঠা করেন। আর তাদের ভাষার নাম ছিল কি? রোম। আরো কিছু তথ্য তোমাদের জানা উচিত। প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল। এ সময় একটি সভা ও সিনেট ছিল, সংসদের মতো। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে 510 খ্রিস্টপূর্বাব্দে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর এই রোমান সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী হয়েছিল।
অনেক দিন, 600 বছর তারা শাসন করেছিলেন। রোমান শাসন, তোমরা দেখো ওই যে যে কথাগুলো আমি বললাম, রোমের গণতন্ত্র কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি, নানা সংস্কারের মধ্যে দিয়ে রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আমরা জানি গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে, কে বলতে পারবে? গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে, কোন সভ্যতা থেকে? আমরা পড়েছি আগের যে তিনটি সভ্যতার মধ্যে একটি, কে বলতে পারবে? গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন সভ্যতাকে, বা কোন শহর বা কোন দেশকে ঘিরে গড়ে উঠেছিল? কেউ বলতে পারবে? স্যার গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা, ভেরি গুড। এই গ্রিক এই শহরেই এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আর রোমেও সেই ধারাবাহিকতা, রোমেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই যুগে 7 জন শাসক দেশ শাসন করত। এটা একটা গল্পের মতো, 7 জন শাসক দেশ শাসন করত, কিন্তু কেউ কাউকে মানতে চাইতো না। তো শেষ সম্রাট টারকিউনাস সুপারকাসকে ক্ষমতাচ্যুত করে রোমে গণতন্ত্রের সূত্রপাত হয়। তারা ছিল সবাই রাজতন্ত্র বা একনায়কতন্ত্র পরিচালিত হতো তখন, কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করে রোমে গণতন্ত্রের সূত্রপাত হয়। এটা 500 থেকে 60 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলে। রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে রোমের জনগণ দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা প্যাট্রিসিয়ান আর অভিজাত, অন্যটি প্লিবিয়ান বা সাধারণ জনগণ। তাহলে এই যে রোমের গণতন্ত্র কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি। এভাবে তারা আহ, রোমের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন, এবং দুই ভাগে বিভক্ত হয়, অভিজাত শ্রেণী ও সাধারণ জনগণ। সাধারণ নাগরিকের মধ্যে ছিল ক্ষুদ্র কৃষক, কারিগর, ব্যবসায়ী, এরা ছিল প্লিবিয়ান শ্রেণীভুক্ত বা সাধারণ নাগরিক। তো প্রজাতন্ত্রের প্রথম 200 বছর ছিল এই দুই গ্রুপ পেট্রিসিয়ান প্লিবিয়ানদের মধ্যে সংঘাতের ইতিহাস। সমাজে প্লিবিয়ানরা বঞ্চিত শ্রেণী ছিল, যারা সাধারণ মানুষ। অধিকার বঞ্চিত প্লিবিয়ানরা ক্রমাগত সংগ্রাম করতে থাকে, শেষ পর্যন্ত তারা অধিকার আদায় করতে সক্ষম হয়। 450 খ্রিস্টপূর্বাব্দে এই প্লিবিয়ানরা ব্রোঞ্জ পাতে 12টি আইন লিখিতভাবে প্রণয়ন করে। এই আইনের ক্ষেত্রে তাদের কি আছে, অনেক ধরনের। রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্যের ক্ষেত্রে অনেক বেশি ইয়া ছিল, অবদান ছিল। সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল তা। গ্রিকদের ওই যে বললাম গণতন্ত্র, তারপর দর্শন, তারপরে তোমার সাহিত্য, স্থাপত্য, সব গ্রিক এর সাথে মিল পাওয়া যায়। কারণ গ্রিক সভ্যতার পরপরই রোমান সভ্যতা শুরু হয়। তারা এসব বিষয়ে গ্রিকদের অনুকরণ করত। এ সময় শিক্ষা বলতে বোঝাতো খেলাধুলা ও বীরদের স্মৃতিকথা বর্ণনা করা। যেমন ওইসব দেশের যারা বীর যোদ্ধা ছিল, বীর রাজা ছিল, তাদের স্মৃতিকথা তাদের পড়ানো হতো, আর খেলাধুলা, এই দুটোই তাদের শিক্ষা। উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের গ্রিক ভাষা শিক্ষা ছিল একটি ফ্যাশন। ফলে এদের অনেকেই গ্রিক সাহিত্যকে লাতিন ভাষায় অনুবাদ করার দক্ষতা অর্জন করে। গ্রিক ভাষা থেকে লাতিন ভাষায় তারা অনুবাদ করে জনগণের পড়ার জন্য। সেই যুগে সাহিত্যে অবদানের জন্য প্লুটাম টেরেন্স বিশেষভাবে উল্লেখযোগ্য একজন সাহিত্যিক। সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় অগাস্টাস সিজারের সময়। তিনিও একজন রোম সম্রাট ছিলেন, অগাস্টাস সিজার। এ যুগের কবি ভার্জিল, তোমরা যার ছবি দেখতে পাচ্ছ প্রতিকৃতি, এই ভার্জিলের মহাকাব্য ইনিড বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। এটা একটা মহাকাব্য, নাম ইনিড। এটার রচয়িতা ছিলেন ভার্জিল। বিখ্যাত ঐতিহাসিক টেসিটাস এ যুগে জন্মগ্রহণ করেছিলেন। তিনিও একটি বই লিখেছেন, এ মোস্ট ডেঞ্জারাস বুক। বইয়ের নাম ছিল কি? এ মোস্ট ডেঞ্জারাস বুক। মাঝখানে যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটা লিখেছেন টেসিটাস। টেসিটাসের প্রতিকৃতিও দেখতে পাচ্ছ। তিনিও বিখ্যাত সাহিত্যিক ছিলেন, যে কারণে তার মূর্তি বা ভাস্কর্য তারা বানিয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্যের ক্ষেত্র রোমানদের অবদান আছে। তারপর আরো দেখতে পাচ্ছি এই যে কলসিয়াম, কলসিয়ামটা তোমরা দেখতে পাচ্ছ ভিতরের অংশ। বাইরে বাইরে থেকেও কলসিয়ামটা খুব সুন্দর দেখা যায়। এটা আরো বেশি সুন্দর লাগে। মাঝখানে নাটক মঞ্চিত হতো, আর উপরে চারদিকে দর্শকরা বসতো। আর এখানে স্থাপত্য দেখতে পাচ্ছ আরেকটি। এই রোমান স্থাপত্যের মধ্যে সম্রাট হার্ডওয়ানের তৈরি ধর্ম মন্দির, যেটা তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলসিয়াম নাট্যশালা নির্মিত হয়।
যেখানে একসঙ্গে 5,600 দর্শক বসতে পারত। স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমান ভাস্করগণ দেবদেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরের। এখানে পুরাণ বলতে কি বোঝানো হয়েছে? পুরাণ কে বলতে পারবে? এখানে বলছে পুরাণের বিভিন্ন চরিত্র। কে বলতে পারবে পুরাণ মানে কি বোঝানো হয়েছে? এটা হবে এখানে নটা হবে ন, মূর্ধন্য ন, এখানে দন্তন্য দিয়েছে। তাহলে এই পুরাণ শব্দের অর্থ কি কেউ বলতে পারবে? স্যার প্রাচীন। না, এই পুরাণ অর্থ প্রাচীন না। এটা অর্থে মানে প্রাচীন এক অর্থে হয়, যেমন পুরাণ বলতে আহ, আ- পূর্বের বা এই কল্পকাহিনী, হ্যাঁ, যেটা আমরা বলি রূপকথা। রূপকথায় বিভিন্ন চরিত্র করতো না, আমরা অনেক গল্প কাহিনী জানি যেগুলো আসলে সত্যি না, এগুলো মানুষের কল্পনা দিয়ে লেখা। সেই সেই সব ধরনের গল্প কাহিনী সাহিত্যকে বলা হয় পুরাণ। হ্যাঁ, এই পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরে তারা। এই দৈত্য, দৈত্য বলতে আসলে তো আমরা সত্যিকার অর্থে কিছু নাই, দৈত্য একটা চরিত্র না বিভিন্ন কল্পকাহিনীর, সেই দৈত্যের মূর্তি তৈরি করত। বিভিন্ন দেব দেবী যেগুলো আর কি কল্পকাহিনী, সেগুলোকে বলা হতো পুরাণ। তো এইভাবে তারা এগুলো তৈরি করত। প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন। বিজ্ঞানের বিশ্বকোষ এটা খুব একটা গুরুত্বপূর্ণ অবদান। এতে প্রায় 2,500 বিজ্ঞানীর গবেষণা কর্মস্থান পেয়েছে। চিকিৎসা বিজ্ঞানে রোমানদের অবদান ছিল। বিজ্ঞানী সেলসাস চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন। চিকিৎসা শাস্ত্রে গ্যালেন রুফাসে অসামান্য অবদান রেখেছিলেন। তাহলে এই স্থাপত্য, ভাস্কর্য, ধর্ম, দর্শন, আইন, চিকিৎসা সব ক্ষেত্রেই তাদের কিন্তু অবদান ছিল। আরো আমরা দেখবো তাদের অবদান। এই যে দেবদেবীর এই যে মার্বেল পাথরে তৈরি করতো, এখানে দেখতে পাচ্ছ 3টা ছবি, দেবতা নেপচুন, দেবতা জুপিটার, দেবতা জিউস। হ্যাঁ, রোমানরা ধর্মীয় ক্ষেত্র গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। যেহেতু গ্রিক একই সমসাময়িক অঞ্চলটাও কাছাকাছি ছিল, গ্রিক রোমান পাশাপাশি, এবং তাদের সভ্যতাটাও সমসাময়িক। মানে গ্রিক সভ্যতা শেষ হওয়ার আগেই রোমান সভ্যতা শুরু হয়েছিল, যে কারণে গ্রিকদের সবকিছুই তারা অনুসরণ করত। রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল জুপিটার। জুপিটারও তাদের একজন দেবতা। এগুলো কল্পনা দিয়ে তারা তৈরি করত। অন্যান্য গুরুত্বপূর্ণ দেবদেবী হচ্ছে জুনো, নেপচুন, মার্স, ভলকান, ভেনাস, মিনার্ভা, ভেকাস। এগুলো হচ্ছে তাদের বিভিন্ন দেবদেবীর নাম। তারা বিভিন্ন শক্তি বুঝাতে বিভিন্ন দেবদেবীকে তারা করত, অনুগত ছিল। অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর হিসেবে সম্রাটকে পূজা করার রীতি চালু হয়। যে সম্রাট হবে তাকে ঈশ্বর হিসেবে পূজা করত তারা। মানে তাদের ধর্মীয় নির্দিষ্ট ছিল না। একসময় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয় সেই রোমান সভ্যতায়। খ্রিস্টের নাম তোমরা জানো, যীশু খ্রিস্টে, যেটা খ্রিস্টানদের একজন ধর্মীয় প্রধান নেতা হিসেবে তারা মনে করেন। আর আমাদের ধর্মে, ইসলাম ধর্মে বলা হয় হচ্ছে ঈসা নবীকে এই এই চরিত্রে আমরা করি। ঈসা নবীকে আমরা সেখানে দেখি, আর ওরা এটাকে যীশু খ্রিস্ট মনে করে। পরবর্তীকালে রোমান ধর্মের পাশাপাশি খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করতে থাকে। সেই যীশু খ্রিস্টের জন্মের পর থেকে অনেক রোমান এই ধর্মে দীক্ষা গ্রহণ করে। এতে সম্রাট ক্ষুব্ধ হন, কারণ সম্রাটকে পূজা করার রীতি চালু ছিল ঈশ্বর হিসেবে। এখন যদি আবার খ্রিস্ট ধর্মের আরেক ঈশ্বর থাকে, তাহলে তিনি এ কারণে ক্ষুব্ধ হন, কারণ খ্রিস্ট ধর্মের অনুশাসন মেনে চলতে গেলে সম্রাটকে আর ঈশ্বরের মতো পূজা করা যায় না। এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। ফলে রোমান সম্রাটরা খ্রিস্ট ধর্ম প্রচার বন্ধ করে দেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণকারী রোমানদের উপর নির্যাতন শুরু করেন। কিন্তু সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে সিজারের পর যে সম্রাট হন, তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং এই ধর্মকে রোমান সরকারি ধর্মে পরিণত করেন। তারপরে এই এক ঈশ্বর ধর্মে তারা প্রবর্তন করেন। রোমানদের দর্শন বা ফিলোসফি ছিল কি, গ্রিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। সব ক্ষেত্রেই গ্রিকদের প্রভাব তাদের উপর ছিল। তবু রোমান দর্শনে সিসেরো,
লুক্রেটিয়াস তাদের সুচিন্তিত মতবাদ দ্বারা অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। রোমে স্টোকবাদী দর্শন যথেষ্ট জনপ্রিয় ছিল। 140 খ্রিস্টপূর্বাব্দ রোডস দ্বীপের পেনাটিয়াস এই মতবাদ রোমে প্রথম প্রচার করেন। ঠিক আছে, তাহলে এই যে রোমানদের যে অবদান, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং আইনের ক্ষেত্রে তাদের অবদান অন্যতম। আইনের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আসে। রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান, এরকম একটা দর্শন দিয়ে তারা আইনের বিভিন্ন শুরু করেন। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। তারা গুরুত্বপূর্ণ সংস্কার করেন আইনে। খ্রিস্টপূর্ব 5 শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। ফৌজদারি ও দেওয়ানি এই শব্দগুলো আমরা শুনি আইনের ক্ষেত্রে, কোনটার কি মিনিং কে বলতে পারবে? ফৌজদারি আইন কোনগুলো আর দেওয়ানি আইন কোনগুলো? কোন অপরাধের জন্য ফৌজদারি আর কোন সমস্যার জন্য দেওয়ানি আইন পরিচালিত হয়? আইনের ব্যাপারে কারো কোনো অভিজ্ঞতা আছে? তোমরা অবশ্যই এগুলো জানার কথা না? ফৌজদারি আইন হচ্ছে যেগুলো অপরাধের সাথে সংগঠিত, যেমন মারামারি, সন্ত্রাসী, কাউকে হত্যা করা, কাউকে হুমকি দেওয়া, এই যে অপরাধজনক যে কাজগুলো, দুর্নীতি, তারপরে অন্যায় অবিচার, এগুলো নিয়ে যেই মামলা মোকদ্দমা, সেগুলো ফৌজদারি আইনের মধ্যে পড়ে। আর দেওয়ানি কোনগুলো? জমি জমা নিয়ে যে আইন, জমি জমা, আহ, সীমানা বন্টন, জমি কারো দখল করা, সেখান থেকে উৎখাত করা, এগুলো হচ্ছে দেওয়ানি। তাহলে ওই সময়ে এই রোমানরা এখনো কিন্তু আমাদের আইন এইরকমই, ফৌজদারি দেওয়ানি দুই ভাগে বিভক্ত। তার মানে সেই রোমানদের আইনে আমরা এখনো ফলো করছি, আর এই আইনই সারা বিশ্বে ফলো হচ্ছে। তার মানে আইনের ক্ষেত্রে তাদের অবদান খুব বেশি ছিল। তারপরে তারা এই দুইটা আইনকে সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। 540 খ্রিস্টপূর্বাব্দে 12টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। রোমান আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান, যেটা আগে ছিল না। যেমন রাজবংশের লোক বা রাজা সম্রাট, যা তাদের আইনের দৃষ্টিতে তাদেরকে ছাড় দেওয়া হতো, তাদের অপরাধকে ওইভাবে দেখা হতো না আগের দিনে, এই রোমান আইনের আগে। কিন্তু এই রোমান আইনের দৃষ্টিতে এটা লিপিবদ্ধ হয় যে সকল মানুষ সমান, সবার জন্য আইন সমান হবে, একই অপরাধের জন্য সবার সমান শাস্তি হবে। রোমান আইনকে আবার 3টি শাখায় ভাগ করা হয়েছে। কি কি আমরা দেখি। এক হচ্ছে বেসামরিক আইন। এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। এই আইন লিখিত অলিখিত দুই রকমই ছিল। বেসামরিক সবাই এই আইন মেনে চলবে। আরেকটা হচ্ছে জনগণের আইন। এই আইন সকল নাগরিকের জন্য প্রযোজ্য ছিল। ওটা রোমান নাগরিকদের জন্য বেসামরিক আইন। আর জনগণের আইন কোনটা? সকল নাগরিক, ওই অঞ্চলে যারা বসবাস করে, সেটা রোমান হোক বা অন্য জাতি হোক। তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এই আইনে ছিল, তবে এর মাধ্যমে দাস প্রথাও স্বীকৃতি লাভ করে। এটা একটা আহ, কি নেতিবাচক দিক ছিল ওই সময়। সিসেরো এই আইনের প্রণেতা। 3 নাম্বার শাখাটা হচ্ছে প্রাকৃতিক আইন। এই আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছিল। মৌলিক অধিকার কয়টি আমরা জানি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, 6টি। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ ও সংকলন প্রকাশ করেন। এই যে নামগুলো মনে রাখবে, সিসেরো জনগণের আইন প্রণেতা, আর প্রাকৃতিক আইনের ছিলেন জাস্টিনিয়ান, তিনি প্রথম সমগ্র আইনকে সংগ্রহ সংকলন করেন। তাহলে সংক্ষেপে এই হচ্ছে রোমান সভ্যতা। এটা দিয়ে আমাদের এই অধ্যায় শেষ হলো। তো এর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। তাহলে আমি একটু ছোটখাটো প্রশ্ন করব, তোমাদের কতটা গুরুত্ব দিয়ে তোমরা ক্লাসটা করেছো এটা আমি দেখব। মূল্যায়নের মাধ্যমে সেটা প্রকাশ হয়ে যাবে। আচ্ছা, আমি যাকে বলবো সে বলবে।
অথই, অথই আমাকে শুনতে পাচ্ছ? তোমরা রোল লিখবে, নামের সাথে রোল লিখে ঢুকবে, তাহলে ভালো জি হয়। স্যার। অথই বলো, কলসিয়াম কি? আমরা প্রথম দিকে দেখলাম যে এই কলসিয়াম রোমান সভ্যতার অন্যতম একটি স্থাপত্য শিল্প। এটা কি কি হিসেবে ব্যবহৃত হতো? কলসিয়াম। অথই পারছে না। হাবিবা, হাবিবা বলো। হাবিবা পারবে? নো স্যার। আচ্ছা, মনোযোগ। স্যার আমি বলি। কে হাবিবা? নো স্যার, মাসফিয়া। মাসফিয়া বলো। স্যার নাট্যশালা। নাট্যশালা। এখন আমরা যে থিয়েটার বলি, আমরা নাটক দেখতে যাই না, সরাসরি নাটক, মঞ্চ নাটক, যে থিয়েটার, সেটাকে তখন ওইটার নাম দিয়েছিল কলসিয়াম। এটা একটা নাট্যশালা, এখানে নাটক মঞ্চিত হতো এবং দর্শক বসে দেখতো। তোমাদের কি মনে আছে কতজন দর্শক একসাথে বসে নাটক দেখতে পারতো কলসিয়ামে? দেখো, তোমাদের 23 পৃষ্ঠায় কলসিয়ামের ছবিটা আছে বাইরের দিক থেকে, খুব সুন্দর স্থাপত্য। স্যার স্যার 5600। 5600। 5600, ভেরি গুড। এই যে ওমর হাওলাদার, তোমাকে ধন্যবাদ, মনোযোগ দিয়ে ক্লাস করছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন উত্তর দিবে রাকিব আহমেদ। রাকিব আহমেদ, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি বলো বাবা, কোন সম্রাটের সময় যীশু খ্রিস্টের জন্ম হয়? কোন সম্রাটের সময় যীশু খ্রিস্টের জন্ম হয়? স্যার আমি বলি। বলো। স্যার অগাস্টাস সিরাজের। হ্যাঁ, ওমর হাওলাদার, খুব ভালো বলছো, এর আগের উত্তরটা দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। সবাইকে এরকম হতে হবে এবং উত্তরটা সাথে সাথে বলে দিতে হবে। তোমরা বইটা সামনে রাখবে। অগাস্টাস সিজারের সময় থেকে এই এই ঈশ্বরকে, সম্রাটকে পূজা করার রীতি ছিল, ওই সময় যীশু খ্রিস্টের জন্ম হয়। কলসিয়াম নাট্যশালা কত খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল? এটা বলবে হচ্ছে সুমি। সুমি বলো। সুমি, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, স্যার আরেকবার বলেন কোনটা? 3 নাম্বার প্রশ্নটা, কলসিয়াম নাট্যশালা কত খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল? কত? স্যার আমি বলি। স্যার স্যার আমি বলি। আমি বলি। অথই স্যার বলো। 80 খ্রিস্টাব্দে। 80 খ্রিস্টাব্দে। 80 খ্রিস্টাব্দে এটা ছিল। আমরা আমরা এই যে 80 খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দ, এর পার্থক্যটা কেউ জানো? একটা বলি খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ, আর একটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। এর পার্থক্যটা কি আসলে? কে বলতে পারবে? আমাদের যে ইংরেজি সাল এখন 2021, তার মানে হচ্ছে এই যে 2021 সাল আগে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। যীশু খ্রিস্টের জন্ম থেকেই এক সাল শুরু হয়েছে ইংরেজি। তার মানে তিনি এই খ্রিস্টপূর্ব আর যীশু খ্রিস্টের জন্মের আগের যে সালগুলো, সেগুলো হচ্ছে খ্রিস্টপূর্ব। সেখান থেকে উল্টো দিকে যায়। হ্যাঁ, যেমন সর্বশেষ যেই সালটা, সেটাকে ধরে উল্টো দিকে যাবে। হ্যাঁ, সেখানে এক ধরা হয়েছে, 1 2, উল্টো দিকে। হ্যাঁ, সর্বশেষ এক সাল খ্রিস্টপূর্বাব্দ 1। হ্যাঁ, এটা ইয়া করা হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সভ্যতা শুরু হয়েছিল, রোমান সভ্যতা শুরু হয়েছিল 510 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, 510, তার মানে যীশু খ্রিস্টের জন্মের 510 বছর আগে। ঠিক আছে, এভাবে তোমরা এই খ্রিস্ট অব্দ আর খ্রিস্টপূর্বাব্দ খেয়াল রাখবে। তাহলে এই যে কলসিয়াম নাট্যশালা 80 খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল, তার মানে যীশু খ্রিস্টের বয়স তখন 80 ছিল। রোমের কোন সম্রাট খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? এটা বলবে। স্যার বলি। বলো। স্যার জুপিটার। জুপিটার, গুড। জুপিটার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তখন থেকে রোমানদের রাষ্ট্রীয় ধর্ম এই খ্রিস্ট ধর্ম হয়ে যায়। রোমানদের প্রধান দেবতার নাম কি ছিল? এটা বলো মাসফিয়া। রোমানদের প্রধান দেবতার নাম কি ছিল? স্যার জুপিটার। জুপিটার, গুড। আমরা এখন ইদানিং দেখি আমাদের গাইডের নামও জুপিটার, তাই না? এই জুপিটার থেকেই জুপিটার এসেছে। তাহলে গাইডের নাম মনে রাখলেই হবে, অনেকে জুপিটার গাইড পড়ো। রোমানদের প্রধান দেবতার নাম ছিল জুপিটার।
তবে তোমাদের জন্য একটি ভালো সংবাদ, কিন্তু তোমাদের মনে হবে এর সংবাদটা ভালো না। এই বছর থেকে গাইড, সহায়ক বই পাঠ করা নিষিদ্ধ। তোমরা মেইন বই থেকে আর টিচারদের সহায়তা নিয়ে তোমাদের উত্তর বের করতে হবে। এগুলো নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সর্বশেষ প্রশ্ন, এটা উত্তর দিবে উত্তর পারে নাই কে? হাবিবা পারে নাই নাকি? হাবিবা একটু পারো নাই উত্তর। হাবিবা বলবে, কলসিয়াম নাট্যশালা কে নির্মাণ করেন? কোন স্যার সম্রাট? আমি আজকে প্রথম ক্লাসে ঢুকছি তাই কিছু জানি না। বইটা সামনে আছে তো? বই বই সামনে নেই, বইটা সামনে নিয়ে নিবা, তাহলে পারবে। আচ্ছা, এটা কে পারবে? কলসিয়াম নাট্যশালা কে নির্মাণ করেন? স্যার আমি বলি, হ্যাঁ বলো। সম্রাট টিটার্স। সম্রাট টিটাস, গুড। তোমরা বইটা সামনে রাখবে এবং মনোযোগ দিয়ে ক্লাস করবে, তাহলে এগুলো পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি বাড়ির কাজ দিয়ে দিব, তার আগে তোমরা যারা উপস্থিত আছো তাদের প্রেজেন্ট আমি নিয়ে নিচ্ছি। এক সেকেন্ড, তারপরে তোমরা বাড়ির কাজ দিব আমি। তোমরা উপস্থিত আছো হচ্ছে 6 জন, আরো বেশি ছিলা, অনেকে লগ আউট হয়ে গেছো, যে কারণে যারা নাই তাদেরকে কিন্তু আমি প্রেজেন্ট দিব না। এই মুহূর্তে যারা আছো তাদেরকেই দিব। ওকে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো, এর জন্য ধন্যবাদ। বাড়ির কাজটা সবাই লিখে নাও। এই উত্তরগুলো দেখো। কলসিয়াম কি? নাট্যশালা। কোন সম্রাটের সময় যীশু খ্রিস্ট জন্মেছে? সম্রাট অগাস্টাস সিজার। কলসিয়াম 80 খ্রিস্টাব্দে। এবং রোমান কোন সম্রাট খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? সম্রাট কনস্টান্টাইন। কোন সম্রাট খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? কনস্টান্টাইন। এটা তোমরা মনে হয় ভুল উত্তর দিয়েছিলে, এটা কনস্টান্টাইন হবে। রোমানদের প্রধান দেবতার নাম কি ছিল? জুপিটার, এটা পেরেছো। এবং সর্বশেষ কলসিয়াম নাট্যশালা নির্মাণ করেন সম্রাট টিটাস। এই উত্তরগুলো ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসতে পারে। এবার বাড়ির কাজটা লিখে নাও সবাই। সভ্যতায় রোমানদের অবদান, কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছে তারা, সেটা তোমরা 2 লাইন 3 লাইন করে লিখে দিবে। যেমন বইয়ে যেভাবে আছে সেভাবেই হেডলাইন করবে, কিন্তু এত কিছু লিখতে হবে না, মেইন কথাগুলো লিখবে। যেমন অবদান লিখতে গেলে তোমরা রোমের অবদানের ক্ষেত্রে শিল্প সাহিত্য নিয়ে একটি লিখবা, স্থাপত্য ভাস্কর্য বিজ্ঞানের উপর 2 লাইন লিখবা, ধর্ম দর্শন আইনের জন্য 2-3 লাইন। আইনটা ইম্পর্টেন্ট, আইনটা পুরোটাই লিখবা। 3টা শাখা ছিল, বেসামরিক, জনগণের আইন, প্রাকৃতিক আইন। এগুলো লিখে তোমরা ছবি তুলে আপলোড করবে। তো এই তোমাদের এটুকুর উপর আমার ক্লাস শেষ করছি আজকের জন্য। তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখনো করতে পারো, কিন্তু বাড়ির কাজ জমা দিতে হবে। বাড়ির কাজের উপর কিন্তু তোমাদের কি অনেক আছে। আলিফ শেখ মাত্র জয়েন করেছে। আলিফ শেখ কি 9 না 10-এ? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।